গণিত ক্লাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। আজকের এই টিউটোরিয়াল মনোযোগ দিয়ে দেখে প্র্যাকটিস করলে শিক্ষার্থীরা তোমরা এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে দক্ষ হয়ে উঠবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে অন বাটনটি চেপে অন করে নিচ্ছি। অন করতে তো কারোরই সমস্যা হয় না, কিন্তু নতুনদের অফ করতে সমস্যা হয়। যেমন এই যে অফ বাটনে চাপ দিচ্ছি, অফ হচ্ছে না। এর জন্য আমাদের এই শিফট বাটনটা চেপে যদি এবার এই অফ বাটনটা চাপ দিই তাহলে অফ হয়ে যাবে। তাহলে দেখলাম যে এই শিফট বাটনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই শিফট শব্দটা লেখাও আছে কিন্তু হলুদ রঙে। এর জন্য এই নিচে যত হলুদ রঙের লেখা আছে সেই লেখা কাজে লাগাতে চাইলে আমাদের শিফট বাটন চেপে আসতে হবে। যেমন এসি, এসি মানে অল ক্লিয়ার। আর শিফট বাটন চেপে যদি এই এসি বাটন চাপি তাহলে এটা এসি বাটন হিসেবে কাজ না করে ওই অফ বাটন হিসেবে কাজ করবে। আমি আবার চালু করে নিচ্ছি। এবার আসি আলফা বাটনে। এটা গোলাপি রঙে লেখা। এখানে গোলাপি রঙে নিচে, বোতামের নিচে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো যদি কাজে লাগাতে চাই কিংবা অ্যাক্টিভ করতে চাই তাহলে এই আলফা বাটন চেপে আসতে হবে। যেমন আলফা চেপে যদি আমি এই বাটনটা চাপ দিই তাহলে যেখানে একটা ই আছে তখন ই লেখাটা উঠবে, সমান চিহ্ন দিলে ইর একটা মানও পাওয়া যাবে। তাহলে আমি আবার অল ক্লিয়ারে চেপে নতুন হিসাব শুরু করছি। এবার শুরুতেই আমি যেটা আলোচনা করতে চাই সেটা হলো ভগ্নাংশ। ভগ্নাংশের জন্য এই বোতামটা খুবই গুরুত্বপূর্ণ। এই বোতাম দিয়ে আমরা ভগ্নাংশ লিখে থাকি। তাহলে আমরা এই হিসাবটা লিখে ফেলি। 1 সমস্ত 2/3 যোগ 3/4। তাহলে এটার রেজাল্ট কিন্তু আমরা দেখলাম যে মিশ্র ভগ্নাংশে চলে এসেছে। এবার যদি আমি আবার সেই বাটনটা চাপ দিই তাহলে এটা দশমিক ভগ্নাংশে পাওয়া যাবে। আবার যদি আমি শিফট চেপে সেই একই বাটন চাপি তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ আকারে পাওয়া যাবে। এই যে বাটনের নিচে ডি/সি হলুদ রঙে লেখা আছে, এই আকারে পেতে শিফট চেপে এই বোতামটা চাপতে হবে। আমি আবার অল ক্লিয়ারে চেপে নতুন হিসাব শুরু করছি। তো 3 নম্বরে যে ভগ্নাংশটা, এই ধরনের ভগ্নাংশ লেখার ক্ষেত্রে উপরে একটা ব্র্যাকেট নিচে একটা ব্র্যাকেট ব্যবহার করলেই হিসাবটা পাওয়া যাবে। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে শুরু করি। 1/2 ব্র্যাকেট শেষ করি। চাইলে এখানে আমি ভাগ চিহ্ন দিতে পারি, আবার ভাগ ডিলিট করলাম। চাইলে আমি এখানে এই ভগ্নাংশের চিহ্নটাও দিতে পারি। তাহলে হরেও একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। 2/3 গুণ 4/3। তাহলে ব্র্যাকেট শেষ করতে হবে। এবার সমান চিহ্ন চাপ দিলে এটার ফলাফল পাওয়া যাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে উপরে একটা ফার্স্ট ব্র্যাকেট নিচে একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। এই ব্র্যাকেটটা সায়েন্টিফিক ক্যালকুলেটরে খুবই গুরুত্বপূর্ণ। কখনো কোনো হিসাবের যদি সঠিক ফলাফল না পাওয়া যায় তাহলে ধরে নিতে হবে যে ব্র্যাকেটে ভুল হয়েছে, কোথাও ব্র্যাকেট দেওয়া হয় নাই। প্রথম সন্দেহ হিসেবে এই ব্র্যাকেটটাকেই নিয়ে আসতে হবে। এবার চলে যাচ্ছি 4 নম্বরে, ডিলিট এবং ইনসার্ট বাটন নিয়ে একটু আলোচনা করা যাক। যেমন আমি এই যে এই স্ক্রল বাটন, এই যে বাম দিকের তীর চিহ্ন বামে যাওয়ার জন্য আমি চাপতেছি। যে ডিজিটটাকে আমি ডিলিট করতে চাই সেই ডিজিটটাকে এভাবে অ্যাক্টিভ করে নিতে হবে, যে লাফাচ্ছে। এবার যদি আমি ডিলিট বাটন চাপি তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। আবার আমি যদি এই যেটা এখানে অ্যাক্টিভ হয়েছে বা লাফাচ্ছে তার আগে যদি কোনো কিছু স্থাপন করতে চাই তাহলে আমাকে ইনসার্ট বাটনটা কাজে লাগাতে হবে। তাহলে শিফট ইনসার্ট। যখন এরকম ঘরের মতো দেখাবে, ইন্ডিকেট করবে, তখন বুঝতে হবে কিছু লিখলে এবার এই ডিজিটের আগে লেখাটা হবে। ধরা যাক এখানে আমি ভাগ চিহ্ন দিলাম, তাহলে ফলাফল আগেরটাই থাকবে। আশা করছি ডিলিট এবং ইনসার্ট বাটনের ব্যবহারটা বোঝা গেছে। এবার আমি আবার এসি বাটন চেপে নতুন হিসাব শুরু করছি।
এই সায়েন্টিফিক ক্যালকুলেটরে পৌনঃপুনিক লেখার সুযোগ নেই। ইএস সিরিজের কয়েকটা ক্যালকুলেটরে আছে। তো যাই হোক 1.6 পৌনঃপুনিক এটাকে কীভাবে লিখব? 1.66666 পৌনঃপুনিক পুনঃপুনবার লিখে দিলেই হবে। অনেকবার লিখে দিলে এটা পৌনঃপুনিক হিসেবে ক্যালকুলেটরে হিসাব করা যায়। এবার যদি এটাকে আমি ভগ্নাংশে রূপান্তর করি তাহলে সহজেই ভগ্নাংশে রূপান্তর করা যাবে। শিফট বাটন চেপে এই ভগ্নাংশের বাটনটা চাপলেই ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। একটি ক্যালকুলেটরের ক্রয় মূল্য 1800 টাকা। 11% লাভে বা ক্ষতিতে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হয়? তাহলে এই হিসাবের জন্য প্রথমে আমরা 1800 তুলে 11% লিখে দিব। এই শিফট চেপে যেটা হলো পার্সেন্ট। 11% লাভে বিক্রয় করলে 198 টাকা লাভ, 11% ক্ষতিতে বিক্রয় করলে 198 টাকা ক্ষতি। এবার 7 নম্বর, একটি বইয়ের মূল্য 260 টাকা, 5% কমিশনে বা ক্ষতিতে বিক্রয় মূল্য কত? তাহলে আগের মতো আমরা কমিশন বা ক্ষতি বের করি। 260 গুণ 5%, 13 টাকা। এখন আমি বিক্রয় মূল্য বের করব। তাহলে এখানে একটা বিয়োগ চিহ্ন চেপে দিলেই হবে। এই যে বিয়োগ চিহ্ন চাপলে আমাকে 260 থেকে 5% বিয়োগ করে ফলাফল দিবে, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমি পেয়ে যাচ্ছি। এরপরটা চলে যাচ্ছি, একটা খাতার মূল্য 75 টাকা, 12% লাভে বিক্রয় মূল্য কত? তো একইভাবে আবার হিসাব করি। 75 গুণ 12 শিফট পার্সেন্ট। তাহলে এবার যেহেতু লাভ হয়েছে তাহলে যোগ চিহ্ন দিব। যোগ চিহ্ন দিলেও এই লাভটা ক্রয় মূল্যের সাথে যোগ করে বিক্রয় মূল্য এখানে প্রদর্শন করবে। এবার 9 নম্বরে চলে আসি। 9 নম্বরে এক্স স্কোয়ার, যেমন 5 স্কোয়ার, এই যে স্কোয়ারের জন্য আলাদা একটা বোতামই এখানে দেওয়া হয়েছে। সমান চিহ্ন দিলে 25। আর কিউবটা কিন্তু এই এক্স স্কোয়ার বাটনের নিচে। তাহলে আমি যদি 5 কিউব লিখতে চাই তাহলে 5 লিখে শিফট চেপে তারপরে এই বোতামটা চাপলে কিউব লেখা উঠবে। 5 কিউব 125। পাওয়ার এখানে আরেকটা লেখা যায়, পাওয়ার -1 লেখার জন্য 5-এর পাওয়ার এই বোতাম চাপলে -1 হয়ে যাবে 0.2। আর যে কোনো পাওয়ার লেখার জন্য এই বোতামটা চাপতে হবে, যেমন 5-এর পাওয়ার 6, তাহলে 15625। আশা করছি যে পাওয়ার লিখতে আর কোনো সমস্যা হবে না। এবার চলে যাচ্ছি বর্গমূল, এই যে রুট। সাধারণ ক্যালকুলেটরে যেমন আগে সংখ্যা চেপে পরে রুট চাপতে হয়, আর সায়েন্টিফিক ক্যালকুলেটরে আগে রুট চেপে তারপরে সংখ্যা চাপতে হয়। যেমন √25 সমান 5। এবার ঘনমূল, এই যে রুটের নিচে ঘনমূলের চিহ্ন আছে, শিফট ঘনমূল 125 সমান 5। আর যে কোনো মূল্য নির্ণয় করা যায়। যে কোনো মূল নির্ণয় করার জন্য এই বাটনটা, ওই যে নিচে রুটের ভিতরে একটু এক্স দেওয়া আছে, এই বাটনটা চাপতে হবে। তাহলে আগে আমি যে মূল করতে চাই সেই বোতামটা চাপতে হবে, যেমন 8তম মূল করতে চাই, তারপরে এটা দিব। তারপর যে সংখ্যাটা লিখব তার 8তম মূল পাওয়া যাবে, যেমন 2। তাহলে আশা করছি যে বর্গমূল, ঘনমূল এবং যে কোনোতম মূল বা এক্সতম মূল নির্ণয় করতে আর কারো সমস্যা হবে না। এবার 11 নম্বরে চলে যাচ্ছি। 11 নম্বরে এই যে বড় একটা সরল দেওয়া আছে, সরলের হিসাব করতে গেলে প্রথমে যে প্রশ্নটা আসে যে ক্যালকুলেটরে তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের মধ্যে শুধু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কোথায় পাবো? আসলে এই একটা ব্র্যাকেট দিয়েই ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের কাজ করা যায়। তাহলে আমি লিখে ফেলি, যেমন 1 সমস্ত 20/23 গুণ, এই যে থার্ড ব্র্যাকেটের জায়গায় এখানে ফার্স্ট ব্র্যাকেট দিব, 4 সমস্ত 5/16 ভাগ, আবার এই যে সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, 1 সমস্ত 3/8। সায়েন্টিফিকে এর চিহ্ন নাই, এর পরিবর্তে আমরা গুণ চিহ্ন ব্যবহার করব। 5 সমস্ত 1/2 যোগ, ফার্স্ট ব্র্যাকেট দিব আবার 5/7 বিয়োগ 3/14। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। এবার সমান চিহ্ন চাপলে এটার ফলাফল পাওয়া যাবে 1। হ্যাঁ, ক্যালকুলেশন ঠিক হয়েছে।
এবার চলে যাচ্ছে 12 নম্বরে। পদার্থবিজ্ঞানের গণিতে এই ধরনের ক্যালকুলেশন আমাদের করতে হয়। 3 নম্বরে দেখিয়েছিলাম ভগ্নাংশ কিভাবে লেখে, সেইভাবে উপরে একটা ফার্স্ট ব্র্যাকেট নিচে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। 8.48175 ইন্টু 10 to the power minus 5 into 10.5 into 10 কিউব। ফার্স্ট ব্র্যাকেট শেষ, ভগ্নাংশের এটা দিয়ে দিচ্ছি, নিচেও একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করি। 1.1309 ইন্টু 10 to the power minus 4, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সমান চিহ্ন দেই 7875। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট না দিলে এখানে হিসাব এটা আসবে না। তাহলে আমরা দেখলাম যে ভগ্নাংশের ক্ষেত্রে হরলব লেখার ক্ষেত্রে আমরা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিব। এবার আসি দ্বিমাত্রিক সমীকরণ, ইকিউএন মানে ইকুয়েশন। তো প্রথমে আমাদের সর্বোচ্চ ঘাত থেকে সর্বনিম্ন ঘাতের দিকে এই আকারে সাজিয়ে নিতে হবে। প্রথমে স্কোয়ার, তারপরে স্কোয়ার ছাড়া, তারপরে এক্স ছাড়া, এইভাবে এই আকারে সাজিয়ে নিতে হবে। অর্থাৎ এক্সের পাওয়ার 2 1 আর এখানে এক্সের পাওয়ার 0, পাওয়ার বড় থেকে ছোট সাজিয়ে নিব এইভাবে। তারপরে আমরা মোডে যাব, একবার, দুইবার, তিনবার, এই যে ইকুয়েশন পেয়ে গেছি, একে যাব। এখন আননোনস মানে চলক, যদি এক্স ওয়াই দুইটা চলক থাকতো তাহলে 2-এ যেতাম, এক্স ওয়াই জেড তিনটা চলক থাকলে 3-এ যেতাম। তাহলে এখানে কোথাও এটার সাথে ম্যাচ করছে না, কিন্তু এখানে একটা তীর চিহ্ন আছে, এই জন্য আমি ডানে যাব, ডিগ্রিতে যাব। তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2, তাহলে 2-এ যাচ্ছি। এবার এক্স স্কোয়ারের সহগ হলো 1, তাহলে 1 লিখব, সমান চিহ্ন দিব। এক্সের সহগ হলো 5, তাহলে 5 লিখব, সমান চিহ্ন দিব। তারপরে -6 লিখব, সমান চিহ্ন দিব। তাহলে তারপরে সমান চিহ্ন চাপলে এই যে এক্সের দুইটা মান পাওয়া যাবে। এক্সের মান হলো 1 একটা মান, আর একটা মান হচ্ছে -6। এক্সের মাত্রা সংখ্যা যতটি, মানও ততটি, অর্থাৎ এখানে এক্সের মাত্রা 2, এক্সের মানও 2টা পাওয়া যাবে। এইবার 14 নম্বরে চলে যাচ্ছি। এ ধরনের রাশিকে যদি উৎপাদক বিশ্লেষণ করতে বলে তাহলে আমরা খুব সহজেই এভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি। তারপরেও আমি একটু শুরু থেকে আবার দেখাচ্ছি, সাধারণ মোড করে নিলাম। তাহলে প্রথমে আমি ইকুয়েশনে যাব, তারপরে যাব ডিগ্রি 2-তে, তারপরে মানগুলো ইনপুট করব। 1 সমান 5 সমান -6 সমান, তাহলে দুইটা মান পেলাম। এটা তো 13 নম্বরের সেম একই কাজ করলাম। এখন মান পেয়েছি 1 এবং -6, তাহলে এটার উৎপাদক হবে x + 6 ইন্টু x - 1। -6কে +6 লিখব আর 1কে -1 লিখব, অর্থাৎ বিপরীত চিহ্ন দিয়ে লিখে এভাবে লিখলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। এবার আমি মোডটা আবার রিসেট করে নেই, শিফট ক্লিয়ার। আচ্ছা, আমি এসি বাটনটা চাপি, শিফট ক্লিয়ার 3 সমান, হ্যাঁ, তারপরে এসি। তাহলে আবার আমি রিসেট করে নিলাম। এবার ত্রিমাত্রিক সমীকরণ সমাধান করব। এখানে ঠিক তাই, এক্সের পাওয়ার 3 থেকে ক্রমান্বয়ে শূন্যর দিকে সাজিয়ে নিতে হবে, যেমন এক্স কিউব, এক্স স্কোয়ার এক্স এবং এক্স ছাড়া, অর্থাৎ এক্সের পাওয়ার 3 2 1 0। তাহলে এবার আমি ইকুয়েশনে গেলাম, আবার ডানে গেলাম। এবার মাত্রা 3-এ যাব। এবার মানগুলো ইনপুট দিব। 1 সমান -6 সমান 11 সমান -6। তাহলে 3টা মান পাবো আমরা। x1 সমান 3 একটা মান, আরেকটা মান 1, আরেকটা মান 2, অর্থাৎ 1 2 3। তাহলে একদিকে যেমন আমরা সমীকরণের সমাধান করতে পারছি, আরেকদিকে এই ধরনের রাশিকে উৎপাদক বিশ্লেষণও করতে পারছি। এইভাবে x - 1 x - 2 x - 3 লিখে দিলেই উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। আমি আবার এসি বাটনটা চেপে মোডটা ক্লিয়ার করে নিচ্ছি, শিফট ক্লিয়ার 3। হ্যাঁ, মোড ক্লিয়ার হলো। এবার 17 নম্বরে চলে যাচ্ছি। 2 চলক বিশিষ্ট সমীকরণ সমাধান করো। এক্ষেত্রে প্রথমে এক্স, তারপরে ওয়াই এবং সমান চিহ্নের ডানে ধ্রুবপদ লিখে সাজিয়ে নিতে হবে। যদি সাজানো না থাকে তাহলে এইভাবে পক্ষান্তর করে সাজিয়ে নিতে হবে, তারপরে মানগুলো ইনপুট দিতে হবে। আমি আবার চলে যাচ্ছি মোড ইকুয়েশন,
যাবো, এই জন্য 1। এবার আননোন মানে চলক এক্স এবং ওয়াই দুটো আছে, এই জন্য আমি 2তে যাচ্ছি। এবার মানগুলো ক্রমান্বয়ে দিয়ে দিব। 1 সমান 4 সমান 14 সমান 7 সমান -3 সমান 5 সমান। এবার এক্সের মান 2, আরেকবার সমান চিহ্ন চাপলে ওয়াইয়ের মান 3 পেয়ে যাব। একইভাবে 3 চলক বিশিষ্ট সমীকরণও আমরা সমাধান করতে পারবো। এজন্য আমরা আবার যাব ইকুয়েশনে। এবার 3 চলক, এর জন্য 3-এর চাপ দিব এবং ক্রমান্বয়ে মানগুলো দিয়ে দিব। 3 সমান 4 সমান 1 সমান 14 সমান 2 সমান -1 সমান 2 সমান 6 সমান 3 সমান -2 সমান 1 সমান 2 সমান। তাহলে এক্সের মান 1, ওয়াইয়ের মান 2, জেডের মান 3 পেয়ে গেলাম। এখন কিন্তু অন্য হিসাবে যেতে গেলে আবার রিসেট করে নিতে হবে। অনেকে মনে করে যে রিসেট করতে না পারলে ক্যালকুলেটর নষ্ট হয়ে গিয়েছে। এটা একটা ভুল ধারণা। রিসেট করাটা আরেকবার একটু ভালো করে দেখে নিই। শিফট, এই যে CLR মানে ক্লিয়ার 3 সমান, তারপরে এসি বাটনে চাপলে সব রিসেট হয়ে যাবে, স্বাভাবিক হিসাব তখন করা যাবে। এবার চলে যাচ্ছি 20 নম্বরে। সাইন 45 সমান হোয়াট? তাহলে আমরা লিখি সাইন 45 সমান 1/√2। কিন্তু এই MS সিরিজের ক্যালকুলেটরগুলো এই নিচে 1/√2 আকারে দিতে পারে না, দশমিক আকারে দেয়। এই সমস্যার সমাধানের জন্য এটাকে আমরা স্কোয়ার করে দিব, তবে সমান দেব, ফলাফলটা স্কোয়ার হয়ে গেল। এবার এটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব, এই যে 1/2। তারপরে এটাকে আমরা যদি রুট করি, 1কে রুট করলে 1, 2কে রুট করলে √2, 1/√2। অর্থাৎ মান বের করে স্কোয়ার করে সাধারণ ভগ্নাংশে পরিণত করলেই সাইন কস ট্যান সব কিছুর মান আমরা সহজে বের করতে পারবো। সাইনকে উল্টিয়ে দিলে কসেক, কসকে উল্টিয়ে দিলে সেক, ট্যানকে উল্টিয়ে দিলে ভগ্নাংশিক, হরলব উল্টিয়ে দিলে কট পাওয়া যাবে। তাহলে ত্রিকোণমিতির টেবিলের কোনো মানই কিন্তু আমাদের আর মুখস্থ করতে হচ্ছে না। তো এই সংক্রান্ত আমার একটা পুরো টিউটোরিয়াল আছে, সেটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেটা শিক্ষার্থীরা তোমরা দেখে প্র্যাকটিস করলে এই ত্রিকোণমিতির এই টেবিল তোমরা খুব সহজে রপ্ত করতে পারবে। এখানে আমি আর বিস্তারিত আলোচনা করছি না। এবার ইনভার্সটা একটু দেখে নিই। ওই যে সাইন কস ট্যান বাটনের নিচে ইনভার্স আছে, এই জন্য শিফট চেপে সাইন বাটনটা চাপলে সাইন ইনভার্স হিসেবে কাজ করবে। সাইন ইনভার্স √3/2 সমান কত? এর জন্য একটা ব্র্যাকেট দিতে হয়, নইলে হিসাবটা দেয় না। √3/2 ম্যাথ এরর। আসলে এই 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 2টাকেও রুটের ভিতরে বিবেচনা করেছে, যার জন্য এই হিসাবটা দিচ্ছে না। এখানে আমি ভাগ চিহ্ন দিয়ে দিচ্ছি, এবার দিয়েছে। তাহলে √3/2। এবার রুটটা শুধু 3-র উপরে বিবেচনা করেছে। সাইন ইনভার্স এত সমান 60 ডিগ্রি, ওই যে উপরে ছোট্ট ডি লেখা আছে। এটা থেকে কিন্তু আমরা আরেকটাও সিদ্ধান্ত নিতে পারি। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আমি আবার বলছি, সাইন 60 ডিগ্রির মান √3/2। এবার আসি সলভ বাটন। এই যে এখানে একটা বাটন আছে, ওই যে নিচে সলভ বাটনের সুন্দর গুরুত্বপূর্ণ একটা ব্যবহার আছে। এই জন্য প্রথমে এই প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 3 পাওয়ার x + 2 সমান 81 হলে x সমান কত? এরকম ছোট ছোট সমস্যার সমাধান এই সলভ বাটন দিয়ে করা যায়। প্রথমে আমরা এটা লিখে ফেলি, 3 পাওয়ার, আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, x লিখবো আমরা আলফা x + 2 ব্র্যাকেট শেষ দিই সমান আলফা দিয়ে, এই যে এখানে সমান চিহ্ন আছে, সমান 81। এবার এটাকে আমরা সলভ করব। তাহলে শিফট সলভ বাটনে চাপ দিই, আবার শিফট দিয়ে সলভ বাটনে চাপ দিতে হবে। তো এই সলভ বাটন করতে শিফট চেপে সলভ 2বার চাপতে হয়। তাহলে এক্স এর মান 2 পাওয়া গেছে। এবার চলে যাচ্ছি 30 নম্বরে, ক্যালক বাটন। এই যে CLC ক্যালক এসেছে ক্যালকুলেশন থেকে। যেমন এখানে ফাংশন অফ f(x) সমান x⁴ - 3x³ রেমোটের রাশি দেওয়া আছে। আমরা খুব সহজে ফাংশন অফ -1 এবং ফাংশন অফ f½ এর মান সহজে বের করতে পারবো। এর জন্য আমরা প্রথমে এই রাশিটাকে লিখে ফেলবো।
যেমন আলফা এক্স পাওয়ার 4 মাইনাস 3 এক্স কিউব প্লাস 5 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স মাইনাস 2। তাহলে এই রাশিটাকে আমরা লিখে ফেললাম। এবার ক্যালক বাটনের চাপ দিব। প্রশ্ন করছে এক্স সমান হোয়াট, কিন্তু এখানে এই আগের মানগুলো দেখায়, তো এখানে বিভ্রান্তিতে কেউ পড়তে পারে, যেখানে এখানে 2 দেখাচ্ছে, আসলে এক্স সমান হোয়াট প্রশ্ন করেছে, আর এই দুইটা হচ্ছে আগে এক্সের মান ছিল, তো এটা পূর্বের মান দেখাবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তাহলে এক্সের মান আমরা এবার দিব -1, সমান চিহ্ন দিব। তাহলে এই রাশিটার মান -1-এর জন্য 3, তাহলে ফাংশন অফ f -1-এর মান 3। আবার যদি আমরা ক্যালক বাটনে চাপ দিই, এক্সের মান যদি আরেকটা বসাই, যেমন 1/2 সমান চিহ্ন চাপলে আবার এটার মান 15/16, অর্থাৎ আমি আবার যতবার এক্সের মান বসাবো ততবারই এটার নতুন মান পাবো, রাশিটাকে আমার বারবার আর লিখতে হবে না, এটা একটা সুবিধা। এবার 24 নম্বরে চলে যাচ্ছি, ডিগ্রি রেডিয়ান্ট। পায়ের মান 3.1416, এটা আমরা জানি। আবার পায়ের মান 180 ডিগ্রি, এটাও জানি, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরে কিন্তু অনেকে আমরা বের করতে পারি না। তাহলে এই যে পাই, এই যেখানে পাই হলুদ রঙে আছে, এর জন্য শিফট চেপে পাই চেপে দিব, তারপর সমান চিহ্ন দিলে পায়ের মান পাবো। তাহলে 180 ডিগ্রি পাবো কিভাবে? এই জন্য এই পায়ের পাশে আমরা যদি রেডিয়ান লিখে দিই তাহলে ডিগ্রি পাবো, রেডিয়ান। আচ্ছা, আমি আবার শুরু থেকে দেখাই, শিফট পাই, এই যে ডি আর জি আছে এখানে, ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়েন্ট, তাহলে শিফট এটা দিয়ে আমরা 2 সিলেক্ট করে দিলাম, তাহলে পাই রেডিয়ান, এবার 180 ডিগ্রি দেখাবে, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এবার 25 নম্বরে চলে যাচ্ছি, এতকে রেডিয়ানে প্রকাশ করো। এই যে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এগুলোকে কিন্তু রেডিয়ানে প্রকাশ কিংবা রেডিয়ান থেকে ডিগ্রিতে প্রকাশ কিন্তু বেশ সময় লাগে, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটরে মুহূর্তের মধ্যেই করা যায়। তো রেডিয়ানে প্রকাশ করার জন্য এই ডিগ্রি মোডটা আমাদের অবশ্যই রেডিয়ানে নিতে হবে। এর জন্য আমরা মোড চাপবো 1 বার, 2 বার, 3 বার, এই যে 4 বার চাপার পরে এই যে রেডিয়ান পেয়ে গেছি। এবার 2 চাপলে যে আগে এখানে ডি লেখা ছিল, এখন আর মানে রেডিয়ান, এটা ফলাফল রেডিয়ানে দেখাবে। তাহলে আমরা এবার লিখে ফেলি 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। এখন দেখা যাচ্ছে সবগুলি ডিগ্রি ডিগ্রি, আসলে ক্যালকুলেটর এই প্রথমটাকে ডিগ্রি, পরেরটাকে মিনিট, তারপরেরটাকে সেকেন্ড হিসেবে ধরে নিবে, ক্যালকুলেশন করবে। এটাকে সমান চিহ্ন দিচ্ছি, কিন্তু এখনও পরিবর্তন হয় নাই। আসলে এরপরে আমাকে লিখে দিতে হবে ডিগ্রি। তাহলে আবার আমি শিফটে যাই, এখানে যাই 1, এই যে ডিগ্রি লিখে দিলাম, এবার ফলাফল পাবো, অর্থাৎ এই সম্পূর্ণটার পরে একটা ডিগ্রি দিতে হবে, তাহলে এটার মান রেডিয়ানে পাওয়া যাবে। 0.527, হ্যাঁ মিলে গিয়েছে, রেডিয়ান প্রায়। তাহলে এখানে 7.2, এর পরের অঙ্কগুলি বাদ দেওয়া হয়েছে, এর জন্য 2 এর সাথে 1 যোগ করে 4 ডিজিট রাখা হয়েছে। পরের নম্বরে চলে যাচ্ছি 26 নম্বরে, রেডিয়ানকে ডিগ্রি মিনিটে। তাহলে এবার ডিগ্রিতে প্রকাশ করবো, তাহলে এই মোডটা অবশ্যই আমরা কি করব, ডিগ্রিতে নিয়ে আসবো 1, ওই তো ডিগ্রি চলে এসেছে। এবার আমরা লিখব 3 পাই বাই 13। আগের মতো এটাকে আমরা রেডিয়ান লিখে দেব, শিফট তারপরে 2 চাপলে রেডিয়ান, এবার ফলাফল এটা আমাদের ডিগ্রিতে দিয়ে দিবে, কিন্তু ফলাফল এখানে দেখা যাচ্ছে দশমিকে দিয়েছে। এটাকে এবার যদি এ বাটনটা চাপি, ভুল হয়েছে, এখানে আমি ব্র্যাকেট দেইনি। শুরুর দিকে বলেছিলাম যে কোথাও ভুল হলে বুঝতে হবে যে ব্র্যাকেটে সমস্যা হয়েছে। তাহলে আমরা এখানে এটার আগে একটা ফার্স্ট ব্র্যাকেট এবং এটার আগে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। এইবার যদি এই বোতামটা চাপি তাহলে পাওয়া যাবে। তাহলে রেডিয়ানের ক্ষেত্রে সম্পূর্ণটা ব্র্যাকেট দিয়ে আমরা এইভাবে রেডিয়ান দিয়ে দিলে ফলাফলটা পেয়ে যাব, 41 ডিগ্রি 32
মিনিট 18.46 সেকেন্ড। এবার চলে যাচ্ছি যে 7 মিনিটকে কিভাবে লেখে। তাহলে 7 মিনিটকে লিখতে যেহেতু ডিগ্রি আগে থাকে, ডিগ্রি মিনিট সেকেন্ড, তাহলে ডিগ্রিটাকে আমরা 0 দিয়ে দেব। 7 পরেরটা লিখলেও হবে, না লিখলেও হবে। এই যে সমান চিহ্ন চাপার পরে এই যে 0 ডিগ্রি 7 মিনিট 0 সেকেন্ড। এবার আসি 5 সেকেন্ডকে আমরা কিভাবে লিখব। 0 ডিগ্রি 0 মিনিট 5 সেকেন্ড। এটাও লাগে ত্রিকোণমিতিতে, এগুলি লেখার প্রয়োজন পড়ে। চলে যাচ্ছি 29 নম্বরে লগারিদমে। হ্যাঁ, লগারিদমে সাধারণত 10 ভিত্তিক লগ ধরা হয়। লগ 100 সমান 2, আর ই ভিত্তিক লগারিদমকে ln বলে। তাহলে ln 1 সমান 0। তো এই ক্যালকুলেটরে বেজ লেখার সুযোগ থাকে না, এটা কৌশলে হিসাব করতে হয়। লগারিদমের সূত্র অনুযায়ী এটাকে লগ √25কে লগ √5 দিয়ে ভাগ করলে এটার মান পাওয়া যায়। তাহলে আমরা লিখে ফেলি লগ √25 ভাগ লগ √5, এটার মান পাওয়া যাবে 2। এবার আসি 30 নম্বরে, দশমিকের পরে কয়টি অঙ্ক রাখতে চাও। আচ্ছা, আমি আগে দেখাচ্ছি। √5 সমান, এই যে এই অমূলদ সংখ্যাগুলো দশমিকের পরে অসীম আসতে থাকে, কিন্তু আমি চাচ্ছি যে দশমিকের পরে তো এত ডিজিট আমার প্রয়োজন পড়ে না লেখার ক্ষেত্রে, আমি 4 ডিজিট রাখবো। কিন্তু ওই যে অঙ্ক যেখান থেকে বাদ দিব সেই অঙ্ক 5 কিংবা 5-এর বেশি হলে আগের অঙ্কে একটা 1 যোগ করে দিতে হয়। মনে করো যে আমি হিসাবটা ভুলে গেছি, তখন তো আমাকে ফিক্স অপশনে যেতে হবে। এই যে 1 ফিক্স অপশনে গেলাম, দশমিকের পরে 4 অঙ্ক রাখতে চাই, 4 ডিজিট রেখে দশমিকের পরে 4 অঙ্ক রেখে বাকিগুলো কিন্তু ফেলে দিয়েছে এবং একটা 1 যোগ করে দিয়েছে। এখানে আগে 0 ছিল, এখন একটা 1 যোগ করে দিয়েছে। এবার আসি কনস্ট্যান্ট বা বিভিন্ন ধ্রুবকের মান কিভাবে বের করে। এই যে কনস্ট্যান্ট, বিভিন্ন ধ্রুবকের মান বের করতে এই কাভারটা খুলতে হয়। কনস্ট্যান্স, এখানে বিভিন্ন ধ্রুবক, 40টা ধ্রুবকের মান দেওয়া আছে। ধরা যাক আমি যে প্রোটন ম্যাস বের করবো 1 নম্বরে আছে, তাহলে 0 1 এই নম্বরটা এখান থেকে নিতে হবে। এই তালিকা থেকে আমরা এই নম্বরগুলো নিব, ইনপুট দেব 0 1। এর জন্য আমরা এই কনস্ট্যান্টে যাব, তারপরে 0 1 চেপে দিলে এই যে প্রোটন ম্যাস লেখা উঠবে, তারপর সমান চিহ্ন চাপলে এটার মান পাওয়া যাবে। আমি আরেকটা দেখাচ্ছি। ধরা যাক আমি এই যে অভিকর্ষ ত্বরণ এই জি এর মান বের করব, এটা আছে 35 নম্বরে। তাহলে কনস্ট্যান্ট 35 সমান চিহ্ন চাপলে জি এর মান আমরা সবাই জানি 9.80665 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আর এটা ভরে নিই। এবার আমরা কনভার্ট বা এককের রূপান্তর কিভাবে করব। যেমন 1 মাইল সমান 1.61 কিমি, এই এককগুলো তো মনে থাকে না, কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর আমাদের এই কাজটা সহজ করে দিয়েছে। এটার জন্য সে আবার ব্যাক কাভারের সাহায্য নিতে হবে। এই যে এখানে ইউনিট কনভার্সন লেখা আছে, 1 থেকে 40টা ইউনিট আমরা রূপান্তর করতে পারি এই তালিকার এই নম্বরগুলো ব্যবহার করে। যেমন আমি 1 মাইল সমান কত কিমি এটা বের করব। তাহলে 1 মাইল সমান কত কিমি, মাইল থেকে কিমি এই 7 নম্বরে আছে 07। তাহলে 07 এই নম্বরটা এখান থেকে আমি ইনপুট দেব। তার আগে আমি 1 মাইল, তো আগে 1 মাইল লিখতে হবে, 1 মাইল, তারপরে কনভার্টে যাব। মাইল থেকে কিমিতে 7 নম্বর সিরিয়ালে আছে, এই যে 7, আমি আবার দেখাচ্ছি 7। তাহলে 07 লিখব। এই যে 1 মাইল সমান, এই যে এখানে একটা তীর চিহ্ন দিয়ে কিমিতে এখানে লেখা শো করেছে। এবার সমান চিহ্ন চাপলে এটা ফলাফল পাওয়া যাবে। 1 মাইল সমান 1.61 কিমি। এটি বাদ দিলে এখানে একটা 1 যোগ হবে। আমি আরেকটা দেখাচ্ছি। যেমন আমাদের দৈনন্দিন জীবনে আমরা তাপমাত্রা পরিমাপ করি বা আবহাওয়ার খবরে সেলসিয়াসে, আবার জ্বর পরিমাপ করি ফারেনহাইটে। তাহলে এটার একটা সম্পর্ক আমাদের জানা প্রয়োজন। তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াস কত নম্বরে আছে আমাকে এটা প্রথমে এখানে খুঁজতে হবে। ফারেনহাইট থেকে সেলসিয়াস আছে 37 নম্বরে। তাহলে আমরা দেখি যে 98 ডিগ্রি সেলসিয়াস হলো আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, 98। তারপরে কনভার্ট, ভুলে গেলাম, আবার একটু দেখি। ফারেনহাইট থেকে সেলসিয়াস 37, 37 এই যে ফারেনহাইট থেকে সেলসিয়াস সমান চিহ্ন দিলে
36.666, এটা হচ্ছে আমাদের বডির স্বাভাবিক তাপমাত্রা। তাহলে এবার আমরা ব্যাক কভারটা লাগিয়ে দিই। এবার আমরা চলে যাচ্ছি 33 নম্বর ইঞ্জিনিয়ারিং নোটেশন। যেমন 0 এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তারপরে কত 2 6 সমান চিহ্ন দিলাম। তাহলে অনেক ছোট কিংবা অনেক বড় সংখ্যা সায়েন্টিফিক ক্যালকুলেটর এই সায়েন্টিফিক মোডে দেয়, কিন্তু আমরা এবার ইএনজিতে প্রকাশ করব, ইঞ্জিনিয়ারিং মোডে। এটা চাপ দিলে এই যে 26 ইন্টু 10⁻⁹, এটাকে আমরা বলি 26 ন্যানো। আবার দেখি এখানে কয়টা শূন্য আছে? 1 2 3 4 5 6 7 8 9, 13, 1 2 3 4 5 6 7 8 9, এটাকে সায়েন্টিফিক মোডে প্রকাশ করে দিয়েছে। এবার আমরা ইঞ্জিনিয়ারিং মোডে প্রকাশ করব। 13 ইন্টু 10⁻⁹, এটাকে এইভাবে লেখে 13 গুণ E⁻⁹, এটাকে পড়া হয় 13 গিগা, জিতে হলো গিগা। এবার চলে যাচ্ছি 34 নম্বরে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। 25000, এটাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, সমান চিহ্ন দিলাম। বৈজ্ঞানিক রূপে প্রকাশ কিন্তু হয় নাই, এজন্য আমরা কি যাব? মোডে যাব। 1 2 3 4 5, এই যে SCI, এটি হলো সায়েন্টিফিক মোড, এটা বাংলা হচ্ছে বৈজ্ঞানিক রূপ। তাহলে 2-এর চাপ দিব এটাতে প্রবেশ করার জন্য। এখন আমি কয় অঙ্ক রাখতে চাই, এটা ইম্পর্টেন্ট। ধরা যাক দশমিকের আগে 1 অঙ্ক, পরে 3 অঙ্ক, 4 অঙ্ক রাখতে চাই। তাহলে 4-এ চাপ দিব, এই তো মোট 4 অঙ্ক আসবে। আবার আমি যদি এখানে 2-এ চাপ দিতাম, তাহলে দশমিকের আগে 1 অঙ্ক, পরে 1 অঙ্ক, এই 2 অঙ্ক পেতাম আমরা। 2.5 ইন্টু 10⁻⁴, এটা হচ্ছে সায়েন্টিফিক মুড। তো পাশে আরেকটা আছে, এটাও দেখিয়ে দিচ্ছি। 0.00045, এটা হচ্ছে 4.5 ইন্টু 10⁻⁴। তাহলে আমরা সায়েন্টিফিক মোডে প্রকাশ করার জন্য আমরা শুধু এটা মনে রাখলেই হবে। মোড চাপতে চাপতে এক সময় আমরা সায়েন্টিফিক মোড পেয়ে যাব। তারপরে মোট কয় অঙ্ক রাখতে চাই সেটা আমরা প্রেস করে দিলেই দশমিকের আগে এবং দশমিকের পরে মোট অঙ্ক সংখ্যাই সাধারণত সিলেক্ট করা হয়। এবার আমি স্বাভাবিক মোডে নিয়ে আসি। এবার আসা যাক যে একটি সংখ্যাকে আমরা কিভাবে সেভ করে রাখতে পারি। সায়েন্টিফিক ক্যালকুলেটরের সংখ্যাকে কিভাবে সেভ করে রাখতে পারি। যেমন 25কে আমি এতে সেভ করে রাখতে চাচ্ছি, এর জন্য ওই যে স্টোর নিচে লেখা, এই জন্য শিফট চেপে এই বোতাম চাপলে স্টোর হিসেবে কাজ করবে। এই যে STO এখানে লেখা উঠবে। এখন কোথায় রাখতে চাই? এতে, এই যে এতে চাপ দিলেই এই যে তীর চিহ্ন দিয়ে দেখাবে 25 এতে সেভ হয়ে গিয়েছে। আবার ধরা যাক 4 সংখ্যাটা রাখতে চাই বিতে। তাহলে এবার যদি আমি AB গুণ করি, আলফা A আলফা B, ABর মান ওই সেভ করা সংখ্যা হিসেবে ব্যবহৃত হবে। 4 25-এ 100। AB মান ব্যবহার করলে তো ওই সেভ করার সংখ্যা হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু এতে কত রেখেছি এটা বের করব কিভাবে, দেখব কিভাবে? দেখার উপায় হলো আলফা A লিখে সমান চিহ্ন দিলেই সেই সংখ্যাটা দেখা যাবে। আরেকভাবে বের করা যায়, যেমন রিকল RCL, রিকল B, তাহলে বিতে 4, এইভাবেও আবার আমি সংখ্যাটা দেখতে পারবো। এবং মজার বিষয় হলো সেভ করা সংখ্যা থেকে যাবে রিসেট না করা পর্যন্ত। তাহলে রিসেট কীভাবে করে আবার দেখে নিই। শিফট ক্লিয়ার 3 সমান AC। তাহলে এই রিসেট করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, অনেকবার করা হয়েছে আজকে। আশা করছি রিসেটটা খুব ভালোভাবেই তোমরা পারবে। এবার আসি বাইনারি ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল নাম্বারে কিভাবে রূপান্তর করব। এটা খুব ইম্পর্ট্যান্ট, এখন তো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ। তাহলে এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে মোডে যেতে হবে, আবার মোড বেজে যেতে হবে, বেজ ভিত্তি 3-এ গেলাম। এদের ডিতে মানে ডেসিমেল, এই যেখানে আছে নিচে ডেসিমেল, হেক্সা, বাইনারি, অক্টাল। এখন কোনো কিছু লিখলে এখানে যেটা থাকবে, কোনো কিছু ইনপুট দিলে এই ডেসিমেলে ইনপুট হবে। এখানে যদি ডি থাকে তাহলে ইনপুট ডেসিমেলে হবে, এখানে যদি বি থাকে তাহলে ইনপুট বাইনারিতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি। ধরা যাক একটা সংখ্যা লিখলাম 45, সমান চিহ্ন দিলাম। এখানে আমি ইনপুট দিয়েছি ডেসিমেলে, আর এখানে
আউটপুট দেখাচ্ছে ডেসিমেলে, তাহলে তো কোনো পরিবর্তন হবে না। তাহলে হেক্সাতে যাই, এই যে এইচ হেক্সাতে কিন্তু পরিবর্তন হয়ে গেছে 2D। বাইনারিতে যাই, এই যে 101101, এই যে বি বাইনারিতে এটা দেখাচ্ছে, এই যে অক্টালে দেখাচ্ছে। তাহলে যে কোনো বেজ থেকে যে কোনো বেজে কিন্তু রূপান্তর করা যাচ্ছে। ধরা যাক এবার আমি বাইনারি থেকে রূপান্তর করবো, ইনপুট দেবো বাইনারিতে, তাহলে এইখানে বাইনারিতে চাপ দেব, এই যে বি লেখা। এখন যদি কোনো ইনপুট দিই তাহলে বাইনারিতে ইনপুট হবে। ধরা যাক একটা সংখ্যা আমি লিখি, বাইনারিতে 1 আর 0 দিয়ে লেখা, আমি আন্দাজে একটা সংখ্যা লিখি, তাহলে এটা হ্যাঁ বাইনারিতে একটা সংখ্যা আমি লিখলাম। এবার আমি ডেসিমেলে রূপান্তর করতে চাই, ডেসিমেলে এটা, হেক্সাতে এটা, বাইনারিতে তো ওইটি দেখাবে, আবার অক্টালে এটা দেখাবে। আশা করছি যে এই বাইনারি ডেসিমেল, অক্টাল, হেক্সা ডেসিমেলে রূপান্তর করতে তোমরা পারবে। এবার সমাবেশ কম্বিনেশন NCR, 7 জন লোক প্রত্যেকের সাথে করমর্দন করে, মানে হ্যান্ডশেক করে। করমর্দন সংখ্যা কত? এই ধরনের সংখ্যা আমরা 7C2 দিয়ে প্রকাশ করতে পারি। প্রথমে 7 লিখবো, এই যেখানে NCR আছে, শিফট NCR হয় নাই, প্রথমে 7 লিখলাম, শিফট NCR। ও আচ্ছা, বেস পরিবর্তন স্বাভাবিক মোডে নিয়ে নিতে হবে, স্বাভাবিক মোডে নিয়ে না নিলে হবে না। হ্যাঁ, N7 শিফট C2, তাহলে করমর্দন সংখ্যা হবে 21। এবার 38-এ চলে যাচ্ছি, N ফ্যাক্টোরিয়াল। বিভিন্ন বস্তুগুলিকে সব থেকে বেশি আপনি কত রকমভাবে সাজাতে পারেন, সেই ক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল ব্যবহার করা হয়। যেমন জাস্টিস শব্দটির অক্ষরগুলো নিয়ে কত উপায়ে ভিন্ন ভিন্ন শব্দ গঠন করা যাবে, এটা হলো 7 ফ্যাক্টোরিয়াল। 7, এই যে এখানে আছে ফ্যাক্টোরিয়াল, শিফট, তাহলে 5040। হ্যাঁ, এবার আসি বিন্যাস, পারমুটেশন, এটাকে NPR লেখা হয়। জাস্টিস শব্দটির বর্ণগুলো থেকে প্রতিবারে 4টি নিয়ে কতগুলো ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা সম্ভব, এটা 7P4 লিখলে এটা ফলাফল পাওয়া যাবে। 840টি শব্দ তৈরি করা সম্ভব। এবার আসি যে মেমোরি প্লাস, এটা সাধারণ ক্যালকুলেটরেও থাকে, এটা সাধারণ ক্যালকুলেটরে খুব গুরুত্বপূর্ণ ব্যবহার, সায়েন্টিফিকেও আমরা দেখে রাখি। এরকম হিসাব আমাদের প্রায়ই করতে হয়, এই যোগ গুণ বা ভাগ ফলগুলোকে পরে যোগ করতে হয়। এই জন্য আমাদের কী করতে হয়, এগুলো আবার গুণ করে লিখে তারপরে আবার যোগ করতে হয়। এটা শর্টকাট ওয়ে হচ্ছে এই M+, যেমন 5 গুণ 6, এই যে M+ দিলাম, এটা যোগ হয়ে যাবে, 8 যোগ 3 M+, 5 বিয়োগ 2, আমি জাস্ট বোঝানোর জন্য M+, 6 ভাগ 2 M+। আমি চাইলে এই মেমোরি, এই সবগুলো, এই ফলাফলগুলো সবগুলো যোগ হয়ে যাবে। আমি চাইলে আবার এই M- দিয়ে বিয়োগও করতে পারতাম। তো যাই হোক, এটুকু দেখলেই এই হিসাবটা পারা যাবে। এবার আমি এটা ফলাফল বের করব, আলফা M সমান এই যে 47। তাহলে এটার ফলাফল আমি আরেকভাবে দেখতে পারি, রিকল M 47, ওই যে M লেখা এসেছে, অর্থাৎ মেমোরিতে কিছু আছে। এখন 47 থেকে যদি আমি কিছু বিয়োগ করতে চাই, যেমন 40কে যদি আমি মাইনাস করতে চাই, তাহলে শিফট মেমোরি মাইনাস, এবার M এর মান কত হবে, 7। 47 থেকে 40 বিয়োগ হয়ে গেছে, অর্থাৎ এটা হলো মেমোরি প্লাস এবং মেমোরি মাইনাস। মেমোরি প্লাস এখানে যোগ হতে থাকবে ফলাফলগুলো, আর মেমোরি মাইনাসে বিয়োগ হতে থাকবে। এবার আমরা যে ক্যালকুলেটরে কখন এরর দেখায়, তার আগে আমি এটা রিসেট করে নিই। আবার ক্যালকুলেটরে এরকম অনেক এররই দেখায়, আমি শুধু ম্যাথ এরর আর সিনট্যাক্স এরর দেখাচ্ছি। ম্যাথ এরর মানে হলো অসংজ্ঞায়িত, যে হিসাবটা ক্যালকুলেটরের পক্ষে করা সম্ভব নয়, যেমন 5/0, এটা তো ক্যালকুলেটরের পক্ষে সম্ভব নয়, বাস্তবেও এটা অসংজ্ঞায়িত, এই জন্য এটাকে ম্যাথ এরর দেখাচ্ছে। আবার এই ম্যাথ এরর। আবার আমি যদি কোনো বাক্য ভুল লিখি, যেমন 5 ভাগ গুণ যোগ, তাহলে বাক্য ভুল, সিনট্যাক্স মানে বাক্য, এরর মানে ভুল, বাক্য ভুল। এই যে ভাগ গুণ যোগ কী করবে না করবে বুঝতেছে না, অর্থাৎ আমি ভুল করেছি বাক্য লিখতে, এরকম বাক্য হয় না।
এই জন্য সিনট্যাক্স এরর দেখাচ্ছে। তো যাই হোক, এরকম কোনো এরর দেখালে বুঝতে হবে হয় আমার ইনপুটে ভুল হয়েছে, না হয় এই হিসাবটা করা সম্ভব নয়। এবার চলে যাচ্ছি 42 নম্বরে কন্ট্রাস্টে, অর্থাৎ এই স্ক্রিনের লাইট কিভাবে কমায় বাড়ায়, ব্রাইটনেস কিভাবে কমায় বাড়ায়। এর জন্য মোড বাটনটা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার চাপার পরে পেলাম এই যে CONT। এবার এটাতে প্রবেশ করার জন্য 2-এ যাব। এবার যদি আমি এটা চাপি, দেখেন কি হয়, ডান দিকে তীর, এই যে স্ক্রিনের লাইট কিন্তু বাড়লো। আর যদি এটা চাপি, তাহলে এই যে স্ক্রিনের লাইট কিন্তু একটু লাইট হয়ে গেল, হালকা হয়ে গেল। লাইট মানে হালকা, ডার্ক মানে গাঢ়। এই যে গাঢ় হয়ে গেল, ডার্ক। এদিকে এটা চাপলে ডার্ক হবে, আর এটা চাপলে লাইট হবে, মানে হালকা হবে। আমি মিডিয়াম রেখেছিলাম টিউটোরিয়াল তৈরি করার জন্য। তো যাই হোক, এই ক্যালকুলেটর দিয়ে প্র্যাকটিস করলে MS সিরিজের প্রায় সকল ক্যালকুলেটরই ভালোভাবে চালাতে পারবা তোমরা। 100 ms, 85 ms। আর সব মডেলে সব ফাংশন কিন্তু থাকে না, বিশেষ করে যে কন্ট্রাস্ট, এটা কিন্তু সব মডেলে নেই। কাজেই এই কোনো সমস্যা পড়লে দেখতে হবে যে এই মডেলের সাথে মিল আছে কি না। তাহলে আমার এই টিউটোরিয়ালটি যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করব তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।